আচ্ছা, বাড়ি তৈরির সবচেয়ে জরুরি অংশ কোনটা বলুন তো? অনেকেই বলবেন ভিত বা ফাউন্ডেশন, ঠিক? একদম। কিন্তু এই ভিত তৈরির কাজটা শুরু হয় আরও আগে থেকে, কোথা থেকে? একেবারে জমি তৈরি করা থেকে। অনেকটা ভালো রান্নার আগে সবজি কেটে ধুয়ে গুছিয়ে নেওয়ার মতো। ঠিক বলেছেন। ভিত যদি একটু নড়বড়ে হয়, পুরো বাড়িতেই তো ঝুঁকির মুখে পড়তে পারে। ঠিক তাই। আর সেই কারণেই আজকে আমরা বিল্ডিং কনস্ট্রাকশনের একেবারে গোড়ার দিকের কিন্তু খুব জরুরি একটা ধাপ নিয়ে কথা বলবো। কোনটা? সাবস্ট্রাকচার, মানে মাটির নিচের কাঠামো তৈরি। আমরা আমাদের হাতের কাছের তথ্যসূত্রগুলো ঘেঁটে পুরো ব্যাপারটা সহজ করে বোঝার চেষ্টা করব। আচ্ছা। মানে জমি সাফ করা বা জব লেআউট থেকে শুরু করে মাটি কাটা, ভরাট করা আর শেষে বিভিন্ন ধরনের ফাউন্ডেশন তৈরি পর্যন্ত। দারুণ। তাহলে একদম শুরু থেকে শুরু করি, জব লেআউট দিয়ে। মানে জমিনটাকে কাজের জন্য তৈরি করা। হ্যাঁ, প্রথম কাজটাই হলো সাইট ক্লিয়ারেন্স। মানে জায়গাটা পরিষ্কার করা। একদম। কাজের জায়গা থেকে গাছপালা, ঝোপঝাড়, পুরনো ভাঙা কিছু থাকলে সেগুলো খুব সাবধানে সরাতে হবে। আচ্ছা। আর একটা জরুরি জিনিস, যদি ওখানে কোনো ঐতিহাসিক বা সংরক্ষিত কাঠামো থাকে তার জন্য কিন্তু আগে থেকে অনুমতি নিতে হবে, নিয়ম মেনে। এটা খুব দরকারি পয়েন্ট। জায়গা পরিষ্কারের পর? এরপর হলো লেআউট, মানে বিল্ডিংয়ের যে নকশাটা আছে সেটাকে দড়ি আর খুঁটি দিয়ে জমিতে ফেলা। মানে মাপঝোঁক করে দাগ দেওয়া। হ্যাঁ, দেওয়াল বা পিলারের সঠিক জায়গা বোঝানোর জন্য সেন্টার লাইন বা ফেস লাইন পদ্ধতি ব্যবহার করা হয়। আচ্ছা। আর ওই যে ভিত খোঁড়ার জন্য পরিখা বা ট্রেঞ্চ কাটে? হ্যাঁ, সেটার সঠিক জায়গা, কতটা চওড়া হবে, কতটা গভীর হবে, এইগুলো ঠিক রাখার জন্য প্রোফাইল বোর্ড ব্যবহার করা হয়। প্রোফাইল বোর্ড? সেটা কি জিনিস? এগুলো ধরুন অস্থায়ী গাইড, মানে কাঠের বা ধাতুর বোর্ড যা খনন কাজের সীমা আর লেভেলটা ঠিক রাখতে সাহায্য করে। এগুলো খননের জায়গা থেকে একটু দূরে বসাতে হয়, কতটা দূরে? অন্তত 2 মিটার দূরে, যাতে কাজের সময় নড়েচড়ে না যায়। বুঝেছি। আচ্ছা, এই লেআউট করার সময় আর কি খেয়াল রাখতে হয়, মানে সুরক্ষার জন্য? খুব ভালো প্রশ্ন। কাজ শুরুর আগে কিন্তু দেখতেই হবে মাটির নিচে পুরনো জলের লাইন, বিদ্যুতের তার বা অন্য কোনো সার্ভিস লাইন আছে কিনা। না হলে তো বিপদ। অবশ্যই ম্যাপ দেখে বা যন্ত্র দিয়ে পরীক্ষা করে এটা নিশ্চিত করতে হয়। আর পুরো কাজের জায়গাটা অস্থায়ী বেড়া দিয়ে ঘিরে দেওয়া, মানে সাইট সিকিউরিটি, ওটাও খুব জরুরি। তার মানে এই প্রাথমিক ধাপটা, মানে জমিতে নকশাটা ঠিকঠাক বসানো, এটা নির্ভুল হওয়াটা খুব দরকারি, তাই তো? একদম। লেআউট ঠিকঠাক হলেই আমরা পরের ধাপে যেতে পারি। সেটা হলো আর্থওয়ার্ক, মানে মাটি কাটার আর ভরাটের কাজ। হ্যাঁ, ফাউন্ডেশনের জন্য নকশা অনুযায়ী মাটি কাটা হয়। এর জন্য এক্সক্যাভেটর, বুলডোজার এসব যন্ত্র ব্যবহার করা হয়। এই যে মাটি খোঁড়া হয়, বিশেষ করে যখন বেশ গভীর গর্ত করা হয়, তখন পাশের মাটি ধসে পড়ার ভয় থাকে না? থাকে তো, আর সেই জন্যই টিম্বারিং আর স্ট্র্যাটিং করা হয়। টিম্বারিং, স্ট্র্যাটিং? মানে পরিখার দেয়াল যাতে ভেঙে না পড়ে তার জন্য অস্থায়ীভাবে কাঠের বা স্টিলের ঠেকনা দেওয়া হয়, সাপোর্ট সিস্টেম আর কি। এটাকে শোরিংও বলে। ও আচ্ছা। অনেকটা ধরুন বার্থডে কেক কাটার পর ধারগুলো ধরে রাখার জন্য যেমন শক্ত কাগজ বা প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া হয়, এটাও খানিকটা সেরকম, মাটিকে ধরে রাখার জন্য একটা অস্থায়ী দেয়াল। বাহ, বেশ ভালো উদাহরণ। আচ্ছা, মাটি ভরাট করার দরকার কখন হয়? ধরুন ভিটে তৈরি করতে, মানে প্লিন্থ লেভেল পর্যন্ত তুলতে, বা রাস্তার কাজের জন্য মাটি ভরাট করতে হয়। আচ্ছা। তবে যে মাটি দিয়ে ভরাট করা হচ্ছে তার কোয়ালিটি কিন্তু ভালো হতে হবে, মানে তাতে যেন আবর্জনা বা পচনশীল কিছু না থাকে। এর জন্য তো নানা যন্ত্রপাতি লাগে নিশ্চয়ই। হ্যাঁ, মাটি কাটা, সরানো, ভরাট করার জন্য এক্সক্যাভেটর, ট্র্যাক্টর, শভেল, লরি এসব ব্যবহার হয়। তাহলে বোঝা যাচ্ছে মাটি কাটার সময় এই পরিখার দেওয়াল রক্ষা করাটা শুধু সেফটির জন্য নয়, কাজের সুবিধার জন্য খুব জরুরি। এই খনন করা অংশের স্থায়িত্ব নিশ্চিত করতে তাহলে এই টিম্বারিংটা মাস্ট। একদম। এরপর আসা যাক আসল জিনিসে, ফাউন্ডেশন বা ভিত্তি। হ্যাঁ, ভিত। এর কাজটা কি ঠিক? এর প্রধান কাজ হল দুটো। এক, বাড়ির উপর থেকে আসা সমস্ত লোড বা ভার নিরাপদে মাটির গভীরে ছড়িয়ে দেওয়া। আর দুই? দুই হল পুরো বাড়িটাকে স্থিতিশীল রাখা, মানে দাঁড়িয়ে থাকতে সাহায্য করা। আচ্ছা, ফাউন্ডেশন তো শুনেছি নানা রকম হয়, শ্যালো, ডিপ, এগুলো কিসের ভিত্তিতে ভাগ করা হয়? মূলত দুটো জিনিসের উপর নির্ভর করে।
মাটির ভার বহন ক্ষমতা কেমন আর শক্ত মাটির স্তর কতটা গভীরে আছে। আচ্ছা। যদি মাটি বেশ শক্ত হয় আর সেই শক্ত স্তর মাটির খুব কাছেই পাওয়া যায়, তাহলে শ্যালো বা অগভীর ভিত্তি যথেষ্ট। যেমন ধরুন দেয়ালের নিচে লম্বা ফিতের মতো স্ট্রিপ ফুটিং বা প্রত্যেকটা পিলারের নিচে আলাদা করে আইসোলেটেড কলাম ফুটিং। আচ্ছা। আর যদি দুটো পিলার খুব কাছাকাছি থাকে? তখন তাদের নিচে একটাই ফুটিং দেওয়া হয়, তাকে বলে কম্বাইন্ড ফুটিং। আচ্ছা। আর যদি মাটি খুব নরম হয়? চাপ কমে যায়। ইন্টারেস্টিং। আর ঢালু জমিতে? ঢালু জমিতে স্টেপড ফুটিং ব্যবহার করা হয়, ধাপে ধাপে নামে। এতে মাটি কাটাও কম লাগে। বুঝলাম। এগুলো গেল শ্যালো ফাউন্ডেশন। আর ডিপ ফাউন্ডেশন কখন লাগে? যখন শক্ত মাটির স্তর অনেক গভীরে থাকে, মানে সহজে পাওয়া যায় না, অথবা বাড়ির লোড খুব বেশি হয়, তখন ডিপ ফাউন্ডেশন দরকার হয়। এর উদাহরণ কি? সবচেয়ে কমন হল পাইল ফাউন্ডেশন। লম্বা থামের মতো স্ট্রাকচার, কংক্রিট, কাঠ বা স্টিলের হতে পারে। এগুলোকে মাটির অনেক গভীরে পোতা হয়, যতক্ষণ না শক্ত স্তর পাওয়া যায়। ও। এছাড়া খুব গভীর ভিতের জন্য বা জলের নিচে কাজের জন্য ওয়েল ফাউন্ডেশন বা কেসেন ব্যবহার হয়, তবে এগুলো একটু স্পেশাল কেস। এই যে বললেন মাটির ভার বহন ক্ষমতা, মানে সয়েল বিয়ারিং ক্যাপাসিটি বা এসবিসি, এটা দিয়ে ফুটিংয়ের মাপ বের করার কোনো সহজ নিয়ম আছে? হ্যাঁ, একটা সহজ হিসেব আছে। ধরুন একটা দেওয়ালের লোড প্রতি মিটারে 34.36 কিলোনিউটন কেএন, আচ্ছা। আর ওই জায়গার মাটির এসবিসি হল 75 কিলোনিউটন প্রতি বর্গমিটার কেএনএম স্কোয়ার। তাহলে ফুটিংয়ের ন্যূনতম চওড়া হবে লোড ভাগ এসবিসি, মানে 34.36 ভাগ 75। কত হয় সেটা? 0.458 মিটার মতো, মানে প্রায় 460 মিলিমিটার। তবে নিরাপদে থাকার জন্য আমরা হয়তো 500 মিলিমিটার চওড়া ফুটিং ডিজাইন করব। বাহ, এটা মনে রাখার কোনো টিপস? মনে রাখতে পারেন, লোড বাই এসবিসি, ফুটিং চওড়া কত পেলি। এটা ভালো, লোড বাই এসবিসি। আচ্ছা, ভিত খোঁড়ার সময় যদি গর্তে জল জমে যায়, অনেক সময় তো হয়। হ্যাঁ হয়, তখন ডিওয়াটারিং করতে হয়, মানে জল বের করে দিতে হয়। কিভাবে? সবচেয়ে সহজ উপায় হল পাম্প দিয়ে জল বের করা। এটাকে স্যাম্প পাম্পিং বলে। এছাড়া ওয়েল পয়েন্ট সিস্টেমও ব্যবহার করা হয়। আর যদি জলের মধ্যেই কাজ করতে হয়, ধরো নদীর ধারে, তখন কফার ড্যাম বানাতে হয়। এটা একটা অস্থায়ী বাঁধের মতো, যেটা কাজের জায়গাটাকে শুকনো রাখে। তার মানে মাটির কন্ডিশন আর বিল্ডিংয়ের লোড, এই দুটো বিচার করে শ্যালো না ডিপ ফাউন্ডেশন হবে সেটা ঠিক করতে হয়। কোন পরিস্থিতিতে ডিপ ফাউন্ডেশন ব্যবহার করাটা একদম বাধ্যতামূলক হয়ে পড়ে? একদম। তাহলে দেখুন, আমরা পুরো ব্যাপারটা ধাপে ধাপে দেখলাম। একটা মজবুত বাড়ির জন্য সাবস্ট্রাকচার বা মাটির নিচের কাঠামোটা কতটা জরুরি। হ্যাঁ। প্রথমে নিখুঁতভাবে জমি তৈরি বা লেআউট করা, তারপর সাবধানে নকশা অনুযায়ী মাটি কাটা, আর দরকার হলে টিম্বারিং বা ঠেকনা দেওয়া, মানে আর্থওয়ার্ক। আর সবশেষে মাটির অবস্থা আর বাড়ির লোড বিচার করে সঠিক ধরনের ফাউন্ডেশন বা ভিত্তি তৈরি করা। এই প্রত্যেকটা ধাপই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার একটু অন্যরকম ভাবি। ভবিষ্যতের দিকে যদি তাকাই, এই ভিত তৈরির পদ্ধতিতে কি ধরনের বদল আসতে পারে বলে মনে হয়? ধরুন 3D স্ক্যান করে মাটির গঠন জেনে নেওয়া, বা রোবট দিয়ে আরও নিখুঁত ভিত তৈরি করা। খুব ইন্টারেস্টিং ভাবনা, আর অসম্ভবও নয়। দেখুন, আজকের এই সাবস্ট্রাকচার বোঝাটা শুধু পরীক্ষার জন্য নয়, এটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একেবারে গোড়ার কথা। ঠিক। এখন পরিবেশ বান্ধব, টেকসই বা সাস্টেনেবল কনস্ট্রাকশনের উপর খুব জোর দেওয়া হচ্ছে। হ্যাঁ, সেটা তো ঠিক। ভবিষ্যতে হয়তো আমরা দেখব নতুন উপাদান আসছে, আরও উন্নত প্রযুক্তি, যেমন 3D প্রিন্টিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ভিত ডিজাইন আর তৈরি হচ্ছে, যেগুলো হয়তো আরও তাড়াতাড়ি হবে, খরচ কমবে আর পরিবেশের জন্য ভালো হবে। তার মানে এই বেসিক কনসেপ্টগুলো ভালো করে বুঝে রাখাটা খুব দরকারি। অবশ্যই, কারণ এই জ্ঞানটাই তো ভবিষ্যতের নতুন টেকনোলজির সাথে মানিয়ে নিতে সাহায্য করবে। মনে রাখতে হবে, একজন ভালো ইঞ্জিনিয়ার শুধু আজকের কাঠামো গড়েন না, তিনি ভবিষ্যতের পথ তৈরি করেন। আজকের শেখা জিনিসগুলোই কিন্তু আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলার আসল হাতিয়ার হবে।